সবাইকে স্বাগতম জানাচ্ছি এমএফএক্স ইউনিভার্সিটিতে। আজকে আমাদের কোর্স কোড হচ্ছে সিটিপি 201, যার টপিক হচ্ছে চার্ট প্যাটার্নস উইথ প্রাইস অ্যাকশন কনটেক্সট পার্ট 2। সো প্রথম পার্টে আমরা অলরেডি কিছু প্যাটার্নের সম্পর্কে জানলাম, প্যাটার্নের গুরুত্ব সম্পর্কে জানলাম, প্যাটার্ন আসলে কি এবং কেন প্যাটার্নের দরকার আসলে আমাদের পরে, এইসব জিনিস নিয়ে আমরা বিস্তারিত জানলাম। সো এখন আমরা আসলে জানবো যে আরও কি কি প্যাটার্ন আছে যেগুলো আমাদেরকে আরও হেল্প করতে পারে এবং কি কি প্যাটার্ন আছে যেগুলো অ্যাকচুয়ালি মার্কেটে খুব গুরুত্ব রাখে। তো গত ভিডিওর একটা কথা আমি এখনো আবার বলতে চাই, সেটা হচ্ছে প্যাটার্ন যেটাই হোক না কেন, আপনার যদি ফাউন্ডেশনটা ঠিক থাকে, দ্যাট ইজ প্রাইস অ্যাকশন কনটেক্সট, যদি আপনার ওভারঅল একটা আইডিয়া ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কেট রিডিং যদি করতে পারেন, তো প্যাটার্ন বোঝা বা প্যাটার্ন নিয়ে ট্রেড করাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। সো যারা এখনও মার্কেট কনটেক্সট নিয়ে এখনও প্রবলেম আছে, তারা আমি আবার অনুরোধ করবো যেন আপনারা কষ্ট করে আপনারা আবার জিনিসটা বা ভিডিওগুলো যেগুলো স্ট্যান্ডার্ড মেম্বারদের জন্য আমাদের অলরেডি আছে, সেই ভিডিওগুলো যেন আবার একটু দেখেন, মেনলি মার্কেট রিডিংয়ে যে ভিডিওগুলো আছে, ঠিক আছে? সো এর আগে যেসব প্যাটার্নে আমরা কথা বলেছি তার মধ্যে ছিল ডবল টপ ডবল বটম, ট্রিপল টপ ট্রিপল বটম, হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার, তিন রকমের ট্রায়াঙ্গেল আমরা দেখেছি, যেমন অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং এবং সিমেট্রিক্যাল, ঠিক আছে? সো এখন আমরা যে সব প্যাটার্নগুলো দেখতে যাচ্ছি, তার মধ্যে প্রথমত যে প্যাটার্নটা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ফ্ল্যাগস। ফ্ল্যাগস বলতে মেনলি এটার বাংলা অর্থ যদি হয় তাহলে হচ্ছে পতাকা। যে কোনো একটা পতাকা যেভাবে থাকে, যে পতাকার একটা পোল থাকে এবং একটা কাপড় টাইপের একটা জিনিস থাকে যেটাকে আমরা ফ্ল্যাগ বলি, বাট ফ্ল্যাগের একটা কিন্তু পোল থাকে। ঠিক একই রকমের জিনিস এই প্যাটার্নটা একই রকম টাইপেরই, যেটা হচ্ছে একটা পোল থাকবে এবং এটা ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং হয়, মানে একটা রাইজিং বা ফলিং ফ্ল্যাগ হয়, ঠিক আছে? তো ফ্ল্যাগ প্যাটার্ন হচ্ছে নর্মালি, এটা আপনি যদি নর্মালি ধরতে যান, এটাকে আসলে একটা কি বলা যায়, এটা একটা চ্যানেলের একটা অংশ বলা যায়। কারণ এখানের মধ্যে যে যে জিনিসটা হয় অ্যাকচুয়ালি ফ্ল্যাগে, সেটা হচ্ছে একটা ইম্পালসিভ মুভের পর আপনার একটা চ্যানেল ফর্ম করে, একটা কারেক্টিভ চ্যানেল ফর্ম করে, এরপর আবার প্রাইসটা ট্রেন্ডের দিকে চলে যায়, ঠিক আছে? ফ্ল্যাগ হচ্ছে মেনলি কন্টিনিউশনের একটা প্যাটার্ন। সো এক্ষেত্রে যেটা মূলত হয় সেটা হচ্ছে নর্মালি আপনি একটা বুলিশ মোমেন্টাম দেখলেন, দেখার পর দেখলেন যে আবার কিছুটা লোয়ার হাই, হায়ার লো, এই জিনিসগুলো দেখা আছে। এরপর আস্তে আস্তে দেখা যাচ্ছে হঠাৎ করে একটা প্যারালাল চ্যানেলের মতন একটা জিনিস ফর্ম করেছে, দেন যখনই ব্রেকআউট হয় তখনই আমাদের এন্ট্রি আসে, ঠিক আছে? বাট একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফ্ল্যাগ কিন্তু কোনো একটা কাউন্টার মোমেন্টাম বা কাউন্টার প্যাটার্ন না। সো এই ক্ষেত্রে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে ফ্ল্যাগ হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন, এবং যদি আমরা কোনো সময় ফ্ল্যাগ দেখি, এর মধ্যে আমাদেরকে কন্টিনিউশন বায়াসটা নিজের মধ্যে তৈরি করে নিতে হবে যে না, অ্যাকচুয়ালি এটা কন্টিনিউ করবে, ঠিক আছে? যেমন ধরেন আমরা যদি নেক্সট স্লাইডে একটু দেখি, এটা হচ্ছে একটা ফ্ল্যাগ। ফ্ল্যাগ কীভাবে বুঝবো? প্রথমে একটা খুব স্ট্রং একটা ইম্পালসিভ মুভ থাকবে, এরপরে দেখবেন একটা কারেকশন চলছে অলরেডি, এবং কারেকশনটা যদি একটা চ্যানেল ফর্ম করে, যেটা আমি আমাদের ফার্স্ট ভিডিওতে চার্ট প্যাটার্নের যে ফার্স্ট ভিডিওটা ছিল, ওখানে আমি এই জিনিসটা ডিসকাস করেছি যে চ্যানেল কীভাবে আঁকে, বা ওই জিনিসটা একটু দেখিয়েছিলাম। সো এভাবে যদি আপনি একটা চ্যানেল আঁকেন এবং সেই চ্যানেলটার আগে যদি একটা এরকম একটা স্ট্রং ইম্পালসিভ মোমেন্টাম হয়, আর চ্যানেলটা যদি এরকম ফলিং হয়, তার মানে এটা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ, ঠিক আছে? আর যদি এর উল্টাটা হয়, যেমন একটা বিয়ারিশ একটা মোমেন্টাম, এরপরে কিছুটা একটা চ্যানেলের মতো ফর্ম করেছে, এরপরে যদি এটা ব্রেকআউট হয়, এটা হচ্ছে বিয়ারিশ ফ্ল্যাগ, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সো এখানে ফ্ল্যাগস হচ্ছে ইউজুয়ালি একটা স্ট্রং সাইন যে ট্রেন্ডটা কন্টিনিউ করবে, বাট এই ফরমেশনটা এমন যে আপনার মনে হতে পারে যে ট্রেন্ডটা পুরোপুরি কাউন্টার করে ফেলেছে, কারণ এখানে দেখা যাচ্ছে একটা হায়ার হাইয়ের পর যেখানে লো আরও একটা হায়ার হাই হওয়ার কথা ছিল ট্রেন্ড কন্টিনিউ করার জন্য, সেখানে আমরা একটা লোয়ার হাই দেখলাম, এরপরে আবার লোয়ার লো দেখলাম। তো দেখা যাচ্ছে এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডের একটা ইন্ডিকেশন কিন্তু এখানে অলরেডি দেখাচ্ছে। নর্মাল প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি আমরা হিসাব করি, এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডের ইন্ডিকেশন দেখাচ্ছে, বাট ওইরকম কোনো স্ট্রং কোনো ডাউন ট্রেন্ড মোমেন্টাম দেখাচ্ছে না। এটা কিন্তু একটা, যদিও এটা ডাউনওয়ার্ড একটা প্রেশার আছে, বাট এটা তাও একটা কারেকশনের মধ্যে অবস্থান করছে। তো এই কারেকশনটা বুঝবেন কিভাবে? জাস্ট চ্যানেল নেবেন, একটা চ্যানেলের যে টুলটা আছে এটা নিয়ে যদি আপনি এরকম একটা আঁকেন, আঁকার পর জাস্ট
ডটগুলো যদি আপনি টাচগুলো যদি একটু ম্যাচ করেন নিচে এবং উপরে, যদি দেখেন 2 বা তার অধিকবার এই পয়েন্টগুলোতে চ্যানেল টাচ করেছে বা চ্যানেলের এই কারেকশনের এই অবস্থানটা যদি আমরা দেখতে পারি, তখনই বুঝে নিতে হবে যে এটা একটা ওভারঅল একটা ফ্ল্যাগ প্যাটার্ন। ফ্ল্যাগের মূল জিনিসটা হচ্ছে দুটো জিনিস আছে। ফার্স্ট থিং, ইম্পালসিভ একটা ট্রেন্ড থাকবে, খুব ইম্পালসিভ, অথবা নন ভোলাটাইলও হতে পারে, সমস্যা নেই। বাট এরপরে একটা কারেক্টিভ চ্যানেল থাকতে হবে। যদি ফলিং চ্যানেল থাকে, যেটা আমরা এখানে দেখছি, তাহলে এটা বুলিশ কন্টিনিউয়েশন, মানে বুলিশ ফ্ল্যাগ। আর যদি রাইজিং থাকে এরকম, তাহলে এটা হচ্ছে বিয়ারিশ ফ্ল্যাগ বা বিয়ারিশ কন্টিনিউয়েশন। ঠিক আছে? আর সবার থেকে একটা বড় জিনিস হচ্ছে প্যাটার্নের ব্যাপারে, যেটা আমি এর আগেও বলেছি, যে আমরা যখন একটা প্যাটার্ন ট্রেড করি, লাইক ট্রায়াঙ্গেল হোক বা ডাবল টপ ডাবল বটম হোক বা হেড অ্যান্ড শোল্ডার হোক, ওইসব জায়গাগুলোতে কিন্তু ব্রেকআউটটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক এখানেও একই রকম, আপনার ব্রেক হওয়ার পর যখন চ্যানেলের রেজিস্ট্যান্স, যদি এটা বুলিশ ফ্ল্যাগ হয়, সেক্ষেত্রে চ্যানেলের রেজিস্ট্যান্সটা ব্রেক হওয়াটা খুবই জরুরি। এবং ব্রেক হওয়ার পর যদি একটা রিটেস্ট হয় তাহলে ভালো, আর যদি রিটেস্ট না হয় আপনি কিন্তু এমনিও ট্রেডটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? বাট আমি সবসময় এই ব্যাপারে, অ্যাকচুয়ালি ফ্ল্যাগের ব্যাপারে যেটা সাজেস্ট করি, যে একটা রিটেস্ট হওয়াটা বেটার। কারণ অলরেডি একটা কারেক্টিভ প্যাটার্ন থেকে বের হয়েছে, সো যতই কষ্ট করে বের হোক না কেন, এটা কিন্তু আবার রিটেস্ট করার জন্য, এই রেজিস্ট্যান্সকে সাপোর্ট হিসেবে আবার রিটেস্ট করার জন্য কিন্তু আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি রিটেস্ট থেকে নেন, সেক্ষেত্রে আপনার কিন্তু একটু রিস্ক রেট রেশিওটা আর একটু বেটার হচ্ছে। ঠিক আছে? আর অবশ্যই ফ্ল্যাগেরও কিন্তু একটা মেজার্ড অবজেক্টিভ আছে। সেই মেজার্ড অবজেক্টিভটা হচ্ছে প্রিভিয়াস যেসব আমাদের চ্যানেলের, এক্সকিউজ মি, আমাদের ওভারঅল যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলের যে দূরত্বটা, নর্মালি ফর এক্সাম্পল এখান থেকে এতটুকু পর্যন্ত যতটুকু এরিয়া কভার করেছে, ইটস লাইক 100 পিপস যদি একটা এরিয়া হয়, তাহলে সেই 100 পিপসের আবার আমরা একটা টার্গেট ধরতে পারি। ঠিক আছে? জিনিসটা একটু সহজ করে দিই। যেরকম আমাদের নর্মালি হেড অ্যান্ড শোল্ডার বা ডবল টপ ডবল বটমে যেটা ছিল, যে আপনাদের ওভারঅল যে এরিয়াটা একদম টপ থেকে নেক লাইন পর্যন্ত যেরকম একটা এরিয়া ছিল, ওই এরিয়াটা অনুযায়ী আমরা কিন্তু টার্গেট সেট করেছিলাম। ঠিক একই রকম এই যে এই দুটো প্যারালাল লাইনের মধ্যে যদি এখানে যদি আমাদের এখন ফর এক্সাম্পল 100 পিপস যদি থাকে এই পুরো এরিয়াটা জুড়ে, তার মানে হচ্ছে ব্রেকআউট হওয়ার পর প্রাইস আরও 100 পিপস উপরে উঠবে। ঠিক আছে? আমরা যদি একটু খালি চোখে দেখি, দেখেন আসলে কিন্তু 100 পিপসের মতন এটা উপরে উঠেছে। ওভারঅল এটার সাথে যদি এটা একটু জাস্ট ভিজুয়ালি যদি আমরা কম্পেয়ার করি, আমরা এখানেই বুঝতে পারছি যে অলরেডি কিন্তু আমাদের টার্গেট মিট করেছে। ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখতে হবে যে ফ্ল্যাগের যে মেজার্ড অবজেক্টিভ, সেটা হচ্ছে দুইটা প্যারালাল লাইন, তার মানে হচ্ছে চ্যানেলের মাঝখানে যে এরিয়াটা আছে, সেই এরিয়াটা যত পিপসের তত পিপসের আমরা টার্গেট নেব। ঠিক আছে? আচ্ছা, অনেকে একটু ভুল করে, সেটা হচ্ছে ফ্ল্যাগ এবং প্যানেন্টের ব্যাপারে মানুষ একটু ভুল করে। সো ফ্ল্যাগ এবং প্যানেন্টের মধ্যে ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্স হচ্ছে এই স্কিউনেসটা বা স্কুইজটা। ফ্ল্যাগ নর্মালি স্কুইজ হয় না, কারণ আমি একটু আগে বললাম যে ফ্ল্যাগ হচ্ছে আপনার একটা প্যারালাল লাইন থাকবে। সো প্যারালাল লাইন আঁকার সবার থেকে উত্তম টুল হচ্ছে চ্যানেল। ঠিক আছে? সো চ্যানেল হলে ওই জিনিসটা প্যারালাল থাকতেছে, বরাবর একদম ট্রেন লাইন, কোনো মানে একদম উপরের লাইনটাও যেমন নিচের লাইনটাও তেমন, এর দূরত্বটা যেটাই হোক না কেন, বাট দোনোটা একদম প্যারালাল, রেল লাইনের মতো। বাট প্যানেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এটা স্কিউড হয়। ঠিক আছে? অনেকটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের মতন, বাট এটাকে আপনি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলও বলতে পারেন, ইটস কোয়াইট দ্য সেম। বাট এখানে মূল যে জিনিসটা, মূল যে ব্যাপারটা, সেটা হচ্ছে নর্মালি আপনি যখন একটা ফ্ল্যাগ আঁকেন, তখন নর্মালি এটা যখন একটা ব্রেকআউট হয়, ফ্ল্যাগের যখন একটা ব্রেকআউট হয়, ওইটা কারেকশন থেকে ব্রেকআউট হয়, এবং ওই ব্রেকআউটটা কিন্তু আবার রিটেস্টের জন্য আসার একটা বড় ধরনের সম্ভাবনা থাকে। ঠিক আছে? বাট পেনেন্ট থেকে যখন কোনো কিছু একটা ব্রেকআউট হয়, ওইটা রিটেস্ট করার জন্য সম্ভাবনা থাকে না, কারণ ওইটা যদি আবার রিটেস্ট করতে যায়, সেক্ষেত্রে আবার কারেকশনের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে? দুটা জিনিস অ্যাকচুয়ালি একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন একটা প্রাইস অনেক বেশি স্কিউড বা অনেক বেশি টাইটেনিং হয়ে যায়, তখন যে ব্রেকআউটটা হয় ওইটা অনেক স্ট্রং ব্রেকআউট হয়। আর যখন একটা প্রাইস অলরেডি কারেকশন আছে, সেটা যদি ব্রেকআউটও হয়, ওইটা কিন্তু আবার রিটেস্ট করার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। ঠিক আছে? যেমন আমরা ডবল টপের, ডবল বটম এগুলোর ব্যাপারে দেখি যে রিটেস্টের সম্ভাবনাটা খুব বেশি। বাট আমরা যদি ট্রিপল টপ ট্রিপল বটমে যাই বা ট্রায়াঙ্গেলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখাচ্ছে রিটেস্টটা হলে ভালো, বাট রিটেস্ট না হওয়ারও একটা বড় ধরনের সম্ভাবনা কিন্তু থেকে যায়। ঠিক আছে? সো
যত বেশি স্কুইজ হবে তত বেশি জোরে অ্যাকচুয়ালি প্রাইসটা ব্রেকআউট করার একটা বড় ধরনের সম্ভাবনা থাকে, আর অতিরিক্ত জোরে যদি ব্রেকআউট হয় ওইটা রিটেস্ট হওয়ার সম্ভাবনাটা তত বেশি কমে যায়। ঠিক আছে। আর নর্মালি বুলিশ প্যানেন্ট বা বিয়ারিশ প্যানেন্ট বলতে আসলে তেমন কোনো ডিফারেন্স নেই। প্যানেন্ট হচ্ছে প্যানেন্ট, ইটস লাইক আ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। বাট যদি একটা বুলিশ ট্রেন্ডের পরে যদি একটা প্যানেন্ট তৈরি হয় তাহলে এটা বুলিশ প্যানেন্ট বলে। আর বিয়ারিশ ট্রেন্ডের বা বিয়ারিশ একটা প্রেশারের পর যদি আপনার একটা প্যানেন্ট তৈরি হয় সেক্ষেত্রে এটাকে আমরা বিয়ারিশ প্যানেন্ট বলি। ঠিক আছে। সো প্যানেন্টের পর এখন যে জিনিসটা আসছে তা হচ্ছে ওয়েজেস। ঠিক আছে। তো ওয়েজেস আর প্যানেন্ট ট্রায়াঙ্গেল এগুলো কিছুটা সিমিলার টাইপের জিনিস, বাট কিছু কিছু ডিফারেন্সেস আছে। যেমন ট্রায়াঙ্গেলের মধ্যে আমি দেখালাম যে ট্রায়াঙ্গেল 3 রকমের হয়, একটা হচ্ছে অ্যাসেন্ডিং, একটা ডিসেন্ডিং, আর একটা সিমেট্রিক্যাল। আর সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের সাথে পেন্ডেন্টের অনেক বেশি সিমিলারিটিস আছে। আর ফ্ল্যাগটা হচ্ছে অ্যারাউন্ড আমাদেরকে একটা প্যারালাল একটা কারেকশনের মাধ্যমে যায়, একটা ইম্পালসিভ বা নন ভোলাটাইল মোমেন্টামের পর একটা যদি কারেকশন হয় চ্যানেল ওয়াইজ, যদি প্যারালাল লাইনের মধ্যে যদি কোনো একটা কারেকশন হয় ওটা ফ্ল্যাগ হিসাবে বিবেচিত হয়। বাট সেই সময় রেজিস্ট্যান্স বা সাপোর্ট অবশ্যই ব্রেক করতে হবে। ঠিক আছে। সো এখন আসছে ওয়েজেসে। সো ওয়েজেসও অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলের মধ্যে 3 রকম। ফার্স্ট হচ্ছে রাইজিং, স্লোপিং এবং সিমেট্রিক্যাল। ঠিক আছে। আপনি ওয়েজেস এটাকে আবার অ্যাসেন্ডিং ডিসেন্ডিংও বলতে পারেন, সমস্যা নাই। বাট টেকনিক্যাল অ্যানালাইসিসের যেটা একটা ওভারঅল যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ বা কোডিংয়ের অনুযায়ী এটাকে রাইজিং, স্লোপিং অথবা সিমেট্রিক্যাল ওয়েজেস বলে। বাট জিনিসটা কিন্তু ধরতে গেলে একই জিনিস বলছে, যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যে কথাটা বলছে একই রকমই বলছে। বাট এখানে একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা হচ্ছে নর্মালি আমরা যখন একটা ট্রায়াঙ্গেল আঁকি, আমি জাস্ট আপনাদেরকে ট্রায়াঙ্গেলের যে ওভারঅল একটা ইমেজ আছে, ইমেজটা প্রথমে দেখায় তাহলে একটু বেটার হয়। সো ট্রায়াঙ্গেলে আমরা এখানে দেখতে পেরেছি যে অলরেডি যখন একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে, লাইক অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল যখন ফর্ম করে তখন দেখা যাচ্ছে ট্রায়াঙ্গেলের একটা পার্ট হচ্ছে হরিজন্টাল লাইন, রাইট? এখানে এখানে একটা হরিজন্টাল লাইন আছে, একটা ডায়াগোনাল, তার মানে ট্রেন লাইন। আর এখানেও একটা হরিজন্টাল লাইন আছে, একটা ডায়াগোনাল, মানে ট্রেন লাইন। আর সিমেট্রিক্যাল তো সেম, ইটস লাইক দুইটাই ডায়াগোনাল লাইন বা দুইটাই ট্রেন লাইন। বাট ওয়েজেসের ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট। সেটা কি? ওয়েজেসের ক্ষেত্রে মূলত এটার বেসিক অ্যানাটমিটা যেটা যা হচ্ছে, নর্মালি যখন একটা রাইজিং ওয়েজ হয় তার মানে হচ্ছে দোনোটা ডায়াগোনালি ঠিক উপরের দিকে মুখ করা। ঠিক আছে। আর যখন ফলিং ওয়েজ হয় তখন এটা নিচের দিকে মুখ করা। এখানে কোনো একটা হরিজন্টাল লেভেল নেই, মানে একদম সোজা সাপটা কোনো একটা লাইন, হরিজন্টাল লাইন নেই। দোনোটাই ডায়াগোনাল লাইন, এবং দোনোটাই যদি রাইজিং ওয়েজ হয় তাহলে দুটোই একদম ঊর্ধ্বমুখী থাকবে, আর যদি ফলিং ওয়েজ হয় সেই ক্ষেত্রে দোনোটাই নিম্নমুখী থাকবে। ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক অ্যানাটমি। সো এখানে আবার আমি যে 3টা জিনিস নিয়ে অলরেডি 2টা জিনিস নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে ফ্ল্যাগ, একটা প্যানেন্ট। এর পাশাপাশি আমি ওয়েজেসটাও নিয়ে আসলাম কারণ এটা অনেকটাই সিমিলার জিনিসগুলো। ঠিক আছে। সো এখানে যদি আমরা ওয়েজেসটাকে আরেকটু বেশি এক্সপ্লেইন করি সেক্ষেত্রে যেটা মজার জিনিস, যেটা একটা মজার জিনিস হচ্ছে তিনটারই কাজ কাম একদম সেম। এখানে কোনো ডিফারেন্সেস তেমন কিছু নাই। ফ্ল্যাগের মধ্যে যেটা হচ্ছে যে একটা ইম্পালসিভ বুলিশ মোমেন্টামের পর একটা কারেকশন হলো, যেটা দুটো প্যারালাল লাইনের মধ্যে হলো। প্যানেন্টের মধ্যে যেটা হলো যে একটা বুলিশ ইম্পালসিভ মোমেন্টামের পর একটা যেটা স্কুইজ হলো, স্কুইজ হওয়ার পর যেটা ব্রেকআউট হলো এটা হচ্ছে প্যানেন্ট। আর ফলিং ওয়েজেস হলো ফ্ল্যাগের সাথে অনেকটাই মিল। সেটা হচ্ছে যে এটার স্কুইজটা একটু কম হবে, বাট এখানে কোনোটাই প্যারালাল থাকবে না। ওকে। সো বলা যায় যে ফ্ল্যাগ এবং প্যারেন্টের মিক্সড ভার্সন হচ্ছে ওয়েজ। ওকে। সো এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, যে আসলে এভাবে যদি আপনারা জিনিসগুলো বুঝতে পারেন আপনাদের, আই থিঙ্ক, আমার মনে হয় যে আপনাদের মাথায় জিনিসটা আরো ভালো মতো ঢুকবে। সো আমি বিয়ারিশটা নিয়ে একটু কথা বলি। ঠিক একই রকম একটা ইম্পালসিভ বিয়ারিশ ট্রেন্ড, এরপরে যদি প্যারালাল লাইনে মানে চ্যানেলের মধ্যে যদি কোনো একটা কারেকশন হয় তাহলে এটা হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন। আর যদি খুব বেশি স্কুইজ হয় তাহলে হচ্ছে প্যানেন্ট প্যাটার্ন। আর যদি স্কুইজ হওয়ার সাথে সাথে যদি এটা কাইন্ড অফ আপনার কারেকশনের মধ্যে যায় তখন এটা ওয়েজ প্যাটার্ন। ঠিক আছে। সো এখানের মধ্যে একটু কিন্তু ডিফারেন্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে। বাট এখানের মধ্যে আরেকটা যে জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট ওয়েজেসের ব্যাপারে, সেটা হচ্ছে এটা অফকোর্স দোনোটা লাইনই ডায়াগোনাল থাকতে হবে।
কারণ যদি প্যারালাল হয় তখন এই জিনিসটা আসলে ফ্ল্যাগের আন্ডারে চলে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে। বাট এখানে একটা বড় যে জিনিসটা আসলে বোঝার একটা বড় জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকটা প্যাটার্ন যেগুলো দেখেন, যেগুলো একটু নিম্নমুখী থাকছে, একটা বুলিশ ট্রেন্ডের পর নিম্নমুখী একটা অবস্থা, বুলিশ ট্রেন্ডের পর একটু স্কুইজ অবস্থা, বুলিশ ট্রেন্ডের পর নিম্নমুখী অবস্থা, এরকম যদি কোনো কিছু একটা প্যাটার্ন থাকে, ম্যাক্সিমাম টাইম যেগুলো ফলিং থাকে, একটা ইম্পালসিভ বুলিশ মোমেন্টামের পর যদি কোনো একটা ফলিং কারেকশন আমরা দেখি, এর আলটিমেট গোল হচ্ছে কিন্তু উপরের দিকে যাওয়া, ঠিক আছে। এটা হচ্ছে বুলিশ ফলিং ওয়েজ। আর যেসব প্যাটার্ন অ্যাকচুয়ালি নিচের দিকে যাওয়ার পর কারেকশনটা একটু উপরের দিকে হয়, ওইসব জিনিস হচ্ছে বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন, লাইক বিয়ারিশ রাইজিং ওয়েজ, বিয়ারিশ ব্যানার প্যাটার্ন, বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন, এরকম, ঠিক আছে। সো এটার যদি আমরা একটু মেজার করি যে আসলে ওয়েজেসের টার্গেটটা কেমন হবে, টার্গেটটা খুবই সিম্পল। ইটস লাইক প্রথম যে পয়েন্টটা আমরা ওয়েজেসের জন্য ড্র করি, ফর এক্সাম্পল আমরা এখান থেকে একটা ট্রেন লাইন আঁকলাম, এটা একটা টাচ হলো, এটা একটা টাচ হলো, দুটো টাচ আমরা পেয়ে গেছি। এরপর উপরে দেখলাম যে দুটো টাচ পাই কিনা, ঠিক আছে, বি এবং ডি এই দুইটা হচ্ছে উপরের টাচ, এবং এ এবং সি এই দুটো হচ্ছে নিচের টাচিং পয়েন্ট বা সাপোর্ট টাচিং পয়েন্ট, এইগুলো হচ্ছে রেজিস্ট্যান্স টাচিং পয়েন্ট। সো জাস্ট আমাদেরকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এ থেকে ডি পর্যন্ত, মানে প্রথম সাপোর্ট পয়েন্ট থেকে লাস্ট রেজিস্ট্যান্স পয়েন্ট পর্যন্ত যে পিপসের দূরত্ব, এটা হচ্ছে যদি এই রাইজিং ওয়েজটা ব্রেক হয়, আমরা একটু আগে যেটা দেখলাম যে যদি কোনো রাইজিং ওয়েজ ব্রেক হয় এটা কিন্তু নিচের দিকে যায়, সেক্ষেত্রে এটা যদি নিচে যায় সেক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে এই ওভারঅল এরিয়াটা, এ থেকে ডি এর পর্যন্ত যদি আমাদের এখানে 100 পিপস হয়, তার মানে এই ওয়েজেসের সাপোর্টটা যখন এখানে ব্রেক হবে এটা মিনিমাম 100 পিপস পর্যন্ত নিচে নামবে, ঠিক আছে। আর যদি বুলিশের ব্যাপারে বুলিশ ব্রেকআউট যদি আমরা এখানে ধরি, তাহলে এখানের মধ্যে দেখা যাচ্ছে অলরেডি একটা বিয়ারিশ মোমেন্টাম আমরা এখানে দেখলাম, দেখার পর আমরা এখানে দুটো ট্রেন লাইন আঁকলাম, এখানে একটা ট্রেন লাইন আঁকলাম, এখানে একটা ট্রেন লাইন আঁকলাম, রেজিস্ট্যান্সেরটা এ ধরলাম, আর একটা সি ধরলাম, আর সাপোর্টের একটা বি ধরলাম, এরপর একটা ডি ধরলাম। যেহেতু এটা ফলিং ওয়েজ, সেক্ষেত্রে এটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা কোথায়? উপরে, রাইট? ওকে, সো এই ক্ষেত্রে আমরা যদি এখানে যদি ব্রেকআউট হয়, ফর এক্সাম্পল আমরা এ থেকে ডি পর্যন্ত এই পুরো এরিয়াটা, একটা জিনিস মাথায় রাখবেন, এ থেকে বি নয়, এ থেকে ডি, ঠিক আছে, আর একটু বড়, হালকা একটু বেশি থাকবে। সো এ থেকে ডি পর্যন্ত ধরেন আমরা এখানে ধরে নিলাম 200 পিপস, তার মানে এই রেজিস্ট্যান্স ডায়াগোনাল ট্রেন লাইনটা যখন ব্রেকআউট হবে তখন মিনিমাম 200 পিপসের আমরা একটা মেজার্ড অবজেক্টিভ রাখতে পারবো, ঠিক আছে। সো এই প্যাটার্নটা, এই ওভারঅল যে প্যাটার্নটা আমি এখন কথা বললাম ওয়েজেস, এইটা বোঝার জন্য অ্যাকচুয়ালি আমাদের যদি মার্কেট কনটেক্সটের উপরে যদি একটা ভালো আইডিয়া না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা জিনিসটা ভালো মতো বুঝতে পারবো না, ঠিক আছে, ওভারঅল সব প্যাটার্নই। কারণ আপনি যদি ফ্ল্যাগ প্যাটার্নটা বুঝতে যান সেক্ষেত্রে আপনাকে কারেকশন কী জিনিস এটা বুঝতে হবে, ঠিক আছে, প্রপার কারেকশনটা কী জিনিস এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে আপনি যদি ওয়েজেসের কাজ করেন বা প্যানেন্টের কাজ করেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনাকে ইম্পালসিভ, কারেক্টিভ, ভোলাটাইল, নন ভোলাটাইল, এই চারটা জিনিস এবং আমাদের লেভেল যেগুলো বললাম, এই পাঁচটা যে পিলার আছে প্রাইস অ্যাকশন কনটেক্সটের, এই পাঁচটা পিলারকে নিয়ে কিন্তু সব জায়গায় কাজ করতে হবে। আমি প্রথমেই বলেছি যে প্রাইস অ্যাকশন কনটেক্সট বা মার্কেট কনটেক্সট হচ্ছে ওভারঅল আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের ফাউন্ডেশন। তো এই জিনিসগুলো যদি আপনার এখনও ক্লিয়ার হয়ে না থাকে তাহলে দেখবেন যে আসলে প্রত্যেকটা জিনিসে আপনার আসলে একটু টাফ মনে হবে। যদি এখন পর্যন্ত আপনার অ্যাডভান্স আসার পরে তাও যদি আপনার একটু টাফ মনে হয়, আমি আপনাকে সাজেস্ট করবো আবার একটু মার্কেট রিডিং টেকনিক্সগুলো এবং প্রাইস অ্যাকশন কনটেক্সটে আবার একটু ভালো মতো ভিডিওগুলো দেখেন, দেখবেন যে এরপর আপনার জন্য জিনিসটা আরও অনেক ক্লিয়ার হয়ে গেছে। সো অত বেশি আর কষ্ট হবে না, ঠিক আছে। আচ্ছা, সো এখন গেল তো অলরেডি আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট প্যাটার্ন যেমন ফ্ল্যাগ, তারপরে প্যানেন্ট, ওয়েজ, এগুলো নিয়ে এখন কথাবার্তা বললাম। এখন একটু ভিন্ন ধর্মী একটা প্যাটার্ন নিয়ে কথা বলবো, যেটার ব্যাপারে আসলে খুব কম কথা বলা হয় নর্মালি সব জায়গায়, বাট এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। বাট ওই প্যাটার্নে যাওয়ার আগে আমি যে জিনিসটা একটু ডিসকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার যদি ট্রায়াঙ্গেল, প্যানেন্ট আর হচ্ছে ওয়েজ, এগুলোর মধ্যে যদি এখনও একটু প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি ভিডিওটা দরকার হলে আবার একটু রিপিট করে দেখেন, বা ট্রায়াঙ্গেলের লাস্ট যে ভিডিওটা দিলাম যেখানে আমি ট্রায়াঙ্গেল প্যাটার্নটাকে আমি একটু ডিসকাস করেছি, ওই ভিডিওটা আবার একটু দেখেন, ঠিক আছে। কারণ
নেক্সট যে প্যাটার্নটা আছে এটা হচ্ছে এখন যে প্যাটার্নগুলো দেখে আসলাম, যে প্যানেন্ট বলেন, আপনার ওয়েজেস বলেন, ট্রায়াঙ্গেল বলেন, এর আগে এইসব প্যাটার্নের উল্টো ভার্সন, ঠিক আছে, যেটাকে আমরা বলি ব্রডেনিং প্যাটার্নস। ব্রডেনিং হচ্ছে নর্মালি আমরা যখন একটা কোনো প্যাটার্ন আঁকি তখন প্যাটার্নটা হয় কিরকম, স্কুইজ হতে থাকে, সামনের দিকে স্কুইজ হয়, নর্মালি ম্যাক্সিমাম টাইমে সামনের দিকে স্কুইজ হয়। ট্রায়াঙ্গেলের কথাও যদি আমরা ধরি, ট্রায়াঙ্গেলও কিন্তু সামনের দিকে স্কুইজ হয়। আমি দেখাচ্ছি ট্রায়াঙ্গেল। সো দেখেন এখানে কিন্তু সামনের দিকে স্কুইজ হচ্ছে, সব জায়গায় কিন্তু সামনের দিকে স্কুইজ হচ্ছে। তার মানে হচ্ছে এই স্কুইজের ব্যাপারে কিন্তু আমরা একটা জিনিস জানি যে যখন স্কুইজ হয় তার মানে হচ্ছে একটা ব্লাস্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, ব্রেকআউট হবে, ঠিক আছে। বাট ব্রডেনিংটা কি জিনিস? ব্রডেনিংটা হচ্ছে মেইনলি একটা ইন্ডিকেশন, হচ্ছে ইনক্রিজ ভলাটিলিটির একটা ইন্ডিকেশন নর্মালি। কারণ এটা হচ্ছে আপনার একটা স্ট্রং কাউন্টারের একটা প্রসেস। নর্মালি আমরা যখন একটা কোনো একটা ট্রেন্ডের অ্যানালাইসিস করি, যখন দেখি যে ট্রেন্ডের মধ্যে কারেকশনটা অনেক বড় ধরনের একটা কারেকশন হয়ে গেছে, যেমন আমরা এখানে দেখছি, এই কারেকশনের পরে কিন্তু আমাদের নর্মালি যে আমাদের প্রাইস অ্যাকশন কনটেক্সটের যে থিওরিটিক্যাল নলেজ, সেই নলেজ অনুযায়ী ভলাটিলিটি যখন অতিরিক্ত বেড়ে যায় একটা ট্রেন্ডের পর, তার মানে হচ্ছে কাউন্টার ইজ কামিং আপ, রাইট? সো এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ওই জিনিসটা আসলে ক্যাপচার করার চেষ্টা করছি যে ভলাটিলিটির কত বেশি পরিমাণ বাড়ছে। এবং এটা হচ্ছে নর্মালি ট্রায়াঙ্গেলের উল্টো, ওয়েজেসের উল্টো এবং প্যানেন্টের উল্টো। খুবই সিম্পল। আপনি যদি এই জিনিসটাকে একটু চিন্তা করেন, এটা কি, দোনোটাই কিন্তু ডায়াগোনাল লাইন, তার মানে হচ্ছে এটা ওয়েজেসের উল্টো ভার্সন, তার মানে ওয়েজেস ব্রডেনিং প্যাটার্ন। বুঝা যাচ্ছে? সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি এখানে। যেমন ধরেন এই যে আমরা এখানে দেখলাম যে এটাও একটা ওয়েজেস, এবং ওয়েজেসের মধ্যে ব্রডেনিং প্যাটার্ন। আমরা এখানে ট্রায়াঙ্গেলও দেখতে পারি যে এটা অনেক সময় দেখা যায় অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে নর্মালি কি হয়, সামনের দিকে স্কুইজ হতে থাকে। এমন সময় দেখা যেতে পারে যে স্কুইজ হচ্ছে না, বাট এটা ব্রড হচ্ছে। তো এটাতে আমরা বোঝা যাচ্ছে যে ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি যদি বুলিশ ট্রায়াঙ্গেল হয়, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল হয়, যেটা অ্যাকচুয়ালি আশা করা যায় যে বুলিশ একটা ব্রেকআউট হবে। বাট ওই রকম না হয়ে যদি উল্টা দিকে ট্রায়াঙ্গেলটা হয়, যে প্রথমে স্কুইজ হয়ে উপরের দিকে উঠে যাচ্ছিল, এরপর আস্তে আস্তে ভলাটিলিটিটা বাড়ছে, তার মানে অলরেডি মার্কেট আপনাকে এটাই বোঝাচ্ছে যে মার্কেটে ভলাটিলিটি ইনক্রিজ করছে, তার মানে হচ্ছে মার্কেট এখন কাউন্টার করবে, যতই ট্রায়াঙ্গেল হোক না কেন। কারণ এটা হচ্ছে উল্টা ট্রায়াঙ্গেল। উল্টা মানেই হচ্ছে আপনাকে উল্টা চিন্তা করতে হবে, আপনাকে কাউন্টারের চিন্তা করতে হবে। সো ব্রডেনিং মেইনলি আপনাকে লিড করবে কাউন্টারের দিকে, এবং এটার মূল যে জিনিসটা, যেটা ইন্ডিকেশন মার্কেট রিডিং এর উপরে, সেটা হচ্ছে এটার কারেকশনটা ইনক্রিজ করছে, ঠিক আছে। বাট ব্রডেনিং এ একটা সিম্পল একটা রুল আছে, সেটা হচ্ছে মিনিমাম 5টা টাচ আপনাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি 5টা টাচ আমরা পাচ্ছি কিনা। ওকে, সো ব্রডেনিং এ অবশ্যই আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে মিনিমাম যদি 5টা টাচেস যদি না দেখি দুটোটা ডায়াগোনাল মিলে, তাহলে কিন্তু এটা আমাদের ওভারঅল ব্রডেনিং প্যাটার্নের মধ্যে পড়ছে না, ঠিক আছে। বাট একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ব্রডেনিং এর যেটা মেজার্ড অবজেক্টিভ, এর আগে যেগুলোতে আমি মেজার্ড অবজেক্টিভ দিয়েছিলাম, এটার মেজার্ড অবজেক্টিভ আসলে ওইরকমভাবে আপনি মেজার করতে পারবেন না। বাট এখানের মধ্যে যে জিনিসটা আসলে আপনি একটা আয়ত্ত করে আনতে পারবেন, সেটা হচ্ছে মিনিমাম আপনি যেই ট্রেডটা নিচ্ছেন, যে ব্রডেনিং প্যাটার্নের ওভারঅল যে ট্রেডটা নিচ্ছেন, সেই ট্রেডের আপনি ফর এক্সাম্পল আপনি যদি এই ব্রেকআউটটা নিচের দিকে নেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যখন সাপোর্ট ব্রেক হবে তখন যদি আপনি একটা সেল নেন, সেক্ষেত্রে আপনাকে ওভারঅল যে একটা মুভ, যেটা ওভারঅল এটা কিন্তু একটা হা টাইপের একটা মুভ করা, রাইট, যে দোনোটাই কিন্তু দুই দিকে চলে যাচ্ছে। সো এটার এই দুটোর মধ্যে যতটুকু ডিস্টেন্স, এটাই হচ্ছে আপনার মূলত টার্গেট, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে যে মোটামুটি যেটা হা করার যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে আপনার মূলত টার্গেট। বাট এখানের মধ্যে একটা ছোটখাটো টুইট করা হয়েছে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে মার্কেটের ভলাটিলিটির কারণে কিন্তু ব্রডেনিংটা হয়। সো অনেক সময় দেখা যায় ভলাটিলিটি অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে অনেক সময় আপনার ব্রডেনিং এর যে ট্রেডগুলো আছে সেগুলো অনেক সময় আটকে থাকে, বা এত বড় একটা স্টপ লস চলে আসে যে আমাদের টেক প্রফিটের কাছাকাছি যেতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়, কারণ প্যাটার্নটাই হচ্ছে অনেক বড় ধরনের একটা প্যাটার্ন, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমি সবসময় যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে মিনিমাম আপনার 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে কাজ করবেন। যে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও যখনই ফিল আপ হয়ে যাবে তখনই ওই ট্রেডটা থেকে বের হয়ে যাবেন। ফর এক্সাম্পল আপনি যদি এখানে একটা সেল নেন, সেলটা নিলেন, আপনি ধরেন 50 পিপসের মতন আপনার একটা স্টপ লস দিলেন, দেওয়ার পর আপনার যতক্ষণ পর্যন্ত আপনার 100 পিপস হবে না ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেডটা ধরে রাখলেন, এবং 100 পিপস হয়ে যাওয়ার পর ট্রেডটার সাথে সাথে ক্লোজ করে দেন, বা আপনার টেক প্রফিট লেভেলটা
100 পিপসের ওখানে রাখবেন, ঠিক আছে? যদিও বা আপনার ব্রডেনিং প্যাটার্ন অনুযায়ী দেখাচ্ছে যে এটাতে মিনিমাম আপনি 125 বা 130 পিস পেতে পারেন, সেই এক্সট্রা 30 পিস বা 25 পিসের একটা মানে টার্গেট না করে আপনি জাস্ট আপনার ওভারঅল যেটা আমরা ডিসিপ্লিন বলি সেই ডিসিপ্লিনটা একটু মেনটেন করার চেষ্টা করবেন, মেইনলি ব্রডেনিং এর জন্য। কারণ ব্রডেনিং এ হচ্ছে অনেক একটা হাই ভলাটিলিটি বেসড প্লেয়ার, ঠিক আছে? অনেকে বলতে পারে যে অ্যাকচুয়ালি ব্রডেনিংটা অত বেশি দেখা যায় না মার্কেটে, বা এটা অত ইন্টারেস্টিং একটা পেয়ার না, আবার রিস্কও একটু বেশি থাকে, কারণ ভলাটিলিটির একটা ব্যাপার স্যাপার আছে, অনেক বিশাল বড় একটা ভলাটিলিটি চলে আসে, স্টপ লসটা একটু বড় হয়ে যায় অন্যদের তুলনায়। সো এটা কিন্তু অত বেশি ইন্টারেস্টিং না, ম্যাক্সিমাম টাইম কিন্তু ব্রডেনিং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু অত বেশি ব্রডেনিংটা ইউজ করে না, বাট আপনি ওভারঅল মার্কেটের একটা আন্ডারস্ট্যান্ডিং নিতে কিন্তু ব্রডেনিংটা বেটার, ঠিক আছে? যেহেতু আপনি একটা ভলাটিলিটি বুঝতে পারছেন, আপনি মার্কেট কনটেক্সট বুঝতে পারছেন, সেই জিনিস যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু ব্রডেনিংটা কিন্তু আপনার কাছে আনইন্টারেস্টিং কোনো একটা ব্যাপার হবে না, এটা খুবই ইন্টারেস্টিং হবে। আপনি যদি এটার সাথে মার্কেট কনটেক্সট ডাইভারজেন্স যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে দেখবেন আপনার জন্য জিনিসটা আরও বেটার হয়ে যাচ্ছে। ডাইভারজেন্স কীভাবে ইউজ করবেন সেটা হচ্ছে, ফর এক্সাম্পল এটা একটা ব্রডেনিং প্যাটার্ন, এটা একটা বুলিশ ইম্পালসিভ মোমেন্টামের পর একটা ব্রডেনিং প্যাটার্ন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইসটা উপরের দিকে চলে যাচ্ছে, ঠিক একই সময়ে আপনি ম্যাকডিতে দেখলেন যে এখন একটা বিয়ারিশ ডাইভারজেন্স তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তার মানে অলরেডি আপনি বুঝতে পারছেন যে ব্রডেনিংটা যেটার জন্য হচ্ছে সেই ব্রডেনিংটার আলটিমেট টার্গেট হচ্ছে নিচে। সো আপনি ওভারঅল প্যাটার্নটা ফলো না করে আপনি যদি ডাইভারজেন্সের উপরে ভালো একটা দক্ষতা থাকে এবং ডাইভারজেন্স আমরা কিভাবে ট্রেড নেব জিনিসগুলো যদি আপনার মাথায় থাকে, আপনি ব্রডেনিং প্যাটার্নটাকেও মাথায় রাখলেন, ডাইভারজেন্সটাকেও মাথায় রাখলেন, দুটোটা মাথায় রেখে যদি আপনি একটা আরেকটু বেটার জায়গা থেকে যদি আপনি ট্রেডের সেলটা নিতে পারেন, যেখানে ওভারঅল ব্রডেনিং এর টার্গেট অনুযায়ী আপনি 100 পিপসের একটা প্রফিট পেতেন, সেক্ষেত্রে আপনি ম্যাকডির ডাইভারজেন্স ইউজ করে আপনি 150 থেকে 200 পিপস ইভেন আপনি একটা প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারছেন। সো দেখেন এই যে জিনিসগুলো, এই যে একটা চার্ট প্যাটার্নের যেসব ব্যাপার স্যাপারগুলো আমি আপনাদেরকে এখন বলছি, এইসব চার্ট প্যাটার্ন যখন ফর্ম হয় ওই ফর্মেশনের সময় কিভাবে আপনি মার্কেটটাকে রিড করবেন এটা কিন্তু অলরেডি আপনার জানা এখন পর্যন্ত। আপনি ডিভাইড বাই 4 রুলস ইউজ করেন, ম্যাকডি ইউজ করেন, ডাইভারজেন্স ইউজ করেন, মার্কেট কন্টেক্সট ইউজ করেন, দেখবেন যে এইসব প্যাটার্ন অ্যাকচুয়ালি আপনি নিজেও এইসব প্যাটার্নগুলোকে নিজেই রিড করতে পারছেন, লাইক ইটস লাইক আ বুক। আমি আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে দিলাম, এখন আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনি যদি ইংলিশ অক্ষরগুলো পড়তে পারেন, আপনাকে যে কোনো ইংলিশ যদি বই দেয় আপনি কিন্তু সেই জিনিসটা ভালো মতোই পড়তে পারবেন, আপনার কিন্তু কোনো প্রবলেম হবে না। ঠিক একই রকমভাবে প্রাইস অ্যাকশন কন্টেক্সট হচ্ছে এমন একটা জিনিস যেটা যদি আপনি একবার আয়ত্ত করতে পারেন, ওয়ার্ল্ডে যত টেকনিক্যাল অ্যানালাইসিস আছে সবগুলো কিন্তু আপনি অন্যান্য নতুন একটা বইয়ের মতন করে পড়ে ফেলতে পারবেন। আপনার কাছে আর নতুন কিছুই লাগবে না, কারণ আপনার আর এক্সট্রা কোনো নলেজ লাগবে না, কারণ প্রাইস অ্যাকশন কন্টেক্সট এত ইম্পর্টেন্ট একটা নলেজ টেকনিক্যাল অ্যানালিস্টের জন্য, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখবেন, যখনই কোনো একটা কিছু বিবেচনা করবেন মার্কেটের, চেষ্টা করবেন এটা প্রাইস অ্যাকশন কন্টেক্সটের আন্ডারে ফেলার জন্য। আর পাশাপাশি তো আপনারা ডাইভারজেন্স জানেন, এর পাশাপাশি ডিভাইড বাই 4 রুলস জানেন, এগুলোকে আস্তে আস্তে অ্যাপ্লাই করবেন, দেখবেন যে আসলে মার্কেটকে রিড করা আপনার জন্য অনেক অনেক আনন্দদায়ক হয়ে গেছে, ঠিক আছে? সো ব্রডেনিং প্যাটার্নের পর ব্রডেনিং প্যাটার্ন নিয়ে আমরা আরেকটু আলোচনা করা আই ডোন্ট থিঙ্ক অত বেশি দরকার আছে, বাট ব্রডেনিং প্যাটার্নের সাথে যদি আপনি আবার স্কুইজটাকে একটু যোগ দেন সেক্ষেত্রে আরেকটা প্যাটার্ন ফর্ম করে, সেটার নাম হচ্ছে ডায়মন্ড টপ বা ডায়মন্ড বটম। ওকে, ডায়মন্ড টপ আর ডায়মন্ড বটমের মধ্যে পার্থক্য তেমন কিছুই নেই, কারণ ডায়মন্ড টপ এটা বোঝা যাচ্ছে যে এটা ইম্পালসিভ একটা বুলিশ মোমেন্টামের পর একটা ডায়মন্ড টপ হবে, আর একটা ইম্পালসিভ বিয়ারিশ মোমেন্টামের পর ডায়মন্ড বটম হবে, ঠিক আছে? সো এখানের মধ্যে যে জিনিসটা অবশ্যই আমাদেরকে একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডায়মন্ড আসলে ফর্ম করে একটা ব্রডেনিং এবং একটা টাইটেনিং প্যাটার্নের উপরে, ঠিক আছে? ফর এক্সাম্পল এটা দেখেন, এটা একটা ব্রডেনিং ট্রায়াঙ্গেল, আবার এটা হচ্ছে নর্মাল একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। সো ব্রডেনিং ট্রায়াঙ্গেল, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল দুটোটা যদি একসাথে মিলে যায় এইভাবে, এটাই হচ্ছে ডায়মন্ড। তো এটা আসলে কি বোঝাচ্ছে? নর্মালি একটা ইম্পালসিভ বুলিশ মুভ, এরপরে মার্কেট অতিরিক্ত ভলাটাইল হয়ে গেছে, তার মানে যদি এখন মার্কেটের নেক্সট মুভ কি হবে, এটা ডাউনওয়ার্ড কাউন্টার করবে, রাইট? সিম্পল। আবার ডায়মন্ড বটনের কি অবস্থা? এটাও একটা ব্রডেনিং আছে, লাইক ট্রায়াঙ্গেল ব্রডেনিং হচ্ছে এখানে, আবার এখানে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল টাইটেনিং হচ্ছে। তো টাইটেনিং এবং ব্রডেনিং দুটোটা একসাথে ফিউজ হলো। সো এখানে আরেকটা যেটা মজার জিনিস হচ্ছে ডায়মন্ড টপ এবং ডায়মন্ড বটমে, সেটা হচ্ছে অনেক সময় এই জিনিসটা দেখতে হয়তো বা আপনার হেড অ্যান্ড শোল্ডারের মতন মনে হতে পারে। দেখেন এটা কিন্তু অনেকটা হেড অ্যান্ড শোল্ডার টাইপের, এই যে হেড এবং দুটো শোল্ডার,
বাট এখানে একটা বড় জিনিস হচ্ছে ডায়মন্ড টপ এবং হেড অ্যান্ড শোল্ডারের মধ্যে যে জিনিসটা ডিফারেন্স, সেটা হচ্ছে মাঝখানে নেক লাইন নেই। কারণ নেক লাইন হতে হবে নর্মালি আপনার একই জায়গায়, যেখানে আপনার শোল্ডারগুলোও থাকবে এবং হেডেরও সাপোর্ট থাকবে। হেড, শোল্ডার, এই তিনোটা জিনিসেরই সাপোর্ট এক জায়গায় থাকবে। বাট এখানে দেখেন যে শোল্ডারের সাপোর্ট যদি বা এক জায়গায় আছে, বাট হেডের সাপোর্টটা আরেকটু নিচে। ঠিক আছে? সো এটাই আসলে আপনাকে একটু ডিস্টিংগুইশ করে দিচ্ছে যে আপনি যদি কোনো কিছু একটা হঠাৎ মনে করেন যে আসলে এটা হেড অ্যান্ড শোল্ডার নাকি, আপনি একটু চেষ্টা করবেন যে এইভাবে একটা ডায়মন্ড আঁকার জন্য। যদি ডায়মন্ড আঁকেন এবং যদি দেখেন যে শোল্ডারের সাথে হেডের অলরেডি এরকম সাপোর্টের মিল নেই, এখানে দুটো সাপোর্ট আঁকা যায়, রাইট? সাপোর্ট যদি মিল না থাকে, একই লাইনে বা একই এরিয়ার কাছাকাছি যদি না থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে ডায়মন্ড টপ অথবা ডায়মন্ড বটম হিসেবে স্বীকৃতি দিতে পারবো। ঠিক আছে? সো ডায়মন্ড প্যাটার্নের উপর আমরা আরেকটু জিনিসগুলো দেখি যে আসলে রিয়েল টাইম মার্কেট আসলে ডায়মন্ডগুলো দেখতে কেমন হয়। ঠিক আছে? সো ডায়মন্ড অ্যাকচুয়ালি টপ এবং বটম যে কোনোখানেই ফর্ম করতে পারে, যেটা একটু আগে বললাম, এবং এই লাইনগুলো মেইনলি সিমেট্রিক্যাল হয়, ম্যাক্সিমাম টাইম সিমেট্রিক্যাল হয়। আবার অনেক সময় দেখা যায় যে এটা এমনি নর্মাল একটা ওয়েজেস লাইনের মতনও থাকে। ঠিক আছে? আর আরেকটা সবার থেকে বড় জিনিস হচ্ছে যে ডায়মন্ড টপ অথবা ডায়মন্ড বটম, এই দোনোটার যে হাইট, মানে একদম টপ থেকে বটম পর্যন্ত যে হাইটটা, এই হাইটটাই হচ্ছে আপনার মেজার্ড অবজেক্টিভ। ফর এক্সাম্পল, এটা একটা ডায়মন্ড টপ। সো একটা ইম্পালসিভ বুলিশ মোমেন্টামের পর একটা ডায়মন্ড টপ দেখলাম, যদিও এটা দেখতে দেখেন একটা হেড এন্ড শোল্ডারের মতনই মনে হচ্ছে, রাইট? বাট এটা নেকলাইনটা কিন্তু সেম না। হেডের নেকলাইনটা আরেকটু নিচে আর শোল্ডারের নেকলাইনটা আরেকটু উপরে। সো এখানে কিন্তু নেকলাইন হিসেবে আমরা কিন্তু এটাকে ধরতে পারতেছি না। যাই হোক, ডায়মন্ড টপ যখন এটা ব্রেকআউট হলো, আমরা যখন এখান থেকে একটা সেল নিলাম, আমাদের টার্গেটটা হচ্ছে এই ওভারঅল ডায়মন্ড যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা টপ থেকে বটম পর্যন্ত কত পিপস। ফর এক্সাম্পল ধরে নিলাম এটাও 100 পিপস, তাহলে এটা ব্রেকআউট করার পর 100 পিপস পর্যন্ত আমরা একটা মেজার্ড অবজেক্টিভ রাখতে পারি। ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা বলার আসলে খুবই দরকার, সেটা হচ্ছে নর্মালি যদি কোনো একটা প্যাটার্ন লাইক ডায়মন্ড যদি আপনার টপে ফর্ম করে, একটা ইম্পালসিভ বুলিশ মোমেন্টামের পরে যদি এটা ফর্ম করে, তাহলে এটাকে আমরা বলি ডায়মন্ড টপ। আর যদি একটা ইম্পালসিভ বিয়ারিশ মোমেন্টামের পরে যদি একটা ফর্ম করে, এটাকে আমরা বলি ডায়মন্ড বটম। ঠিক আছে? আর ডায়মন্ড অ্যাকচুয়ালি অত বেশি পাওয়া যায় না, এটা খুবই রেয়ার, এবং ডায়মন্ড আঁকাটাও কিন্তু অনেক কষ্ট। নর্মালি দেখেন এটা কিন্তু খুব ইজিভাবে এখানে আমরা ডায়মন্ড এঁকে ফেলেছি, বাট এই জায়গায় কিন্তু জিনিসটা অত ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। ঠিক আছে? এটা অনেক প্র্যাকটিসের পরে অ্যাকচুয়ালি আপনারা চাইলে ডায়মন্ডটা আঁকতে পারবেন, বাট এর আগে অ্যাকচুয়ালি এইভাবে ডায়মন্ডটা আঁকা আসলে একটু কষ্ট হয়ে যায়। আর এটা অত বেশি টাইপের আসে না। যখন দেখবেন যে একটু ভলাটিলিটিটা বেশি, তখন একটু চেষ্টা করবেন যে এটা আসলে ডায়মন্ড প্যাটার্নের মধ্যে পড়ছে কিনা। আপনি স্ট্রেন লাইন অ্যাড করে করে দেখতে পারেন যে একটা ব্রডেনিং করলেন, একটা টাইটেনিং করলেন, হচ্ছে কিনা দেখবেন। যদি হয় তাহলে হলো, না হলে নাই। ঠিক আছে? বাট ডায়মন্ড অত বেশি পাওয়া যায় না, বাট যদি পান তাহলে কিন্তু ছক্কা মারার একটা বড় ধরনের সম্ভাবনা থাকে। আর নেক্সট যে প্যাটার্নটা, তা হচ্ছে রাউন্ডিং প্যাটার্ন। অনেক সময় এরকম একটা রাউন্ড আমরা একটা দেখি, যে প্রায় সময় মার্কেটের মধ্যে দেখি যে এরকম একটা রাউন্ড টাইপের একটা ফর্মেশন করেছে। ঠিক আছে? এটাকে আমরা রাউন্ডিং প্যাটার্ন বলি। রাউন্ডিং মেনলি আসলে বটমেই ম্যাক্সিমাম টাইম রাউন্ডিংটা হয়, রাউন্ডিং টপে খুবই কম হয়। টপটা অ্যাকচুয়ালি সবসময় একটু পিক টাইপের থাকে। সো এটাকে রাউন্ডিং বটমে মেনলি অ্যাকচুয়ালি বলা হয়। বাট এটার আর ডবল টপ, ডবল বটম এগুলোর সাথে এবং হেড অ্যান্ড শোল্ডারের সাথে এটার একটা মিল আছে। সেটা হচ্ছে এটা একটা নেকলাইন থাকে, একটা মানে কমন একটা রেজিস্ট্যান্স লাইন থাকে, যে লাইনটা ব্রেকআউট হওয়ার পর আপনি তারপরে ট্রেডটা নেবেন। ঠিক আছে? সো এখানের মধ্যে কিন্তু নেক লাইনটা খুবই ইম্পর্টেন্ট, লাইক ডাবল টপ এবং ডবল বটমের মতো। তো এখানে আমরা একটা রাউন্ড প্যাটার্ন দেখলাম। এই যে দেখেন সুন্দর করে একটা রাউন্ড টাইপের একটা পুরোপুরি একটা ফরমেশন, আপনি খালি চোখে দেখলেই বুঝতে পারছেন এটা একটা রাউন্ড। তো এই ওভারঅল রাউন্ডের পরে দেখবেন যতক্ষণ না পর্যন্ত নেক লাইনটা ব্রেকআউট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পুরো প্যাটার্নটাই মিনিংলেস, রাইট? আবার অনেক সময় দেখা যায় এই যে একটা রাউন্ড বটমটা ক্লিয়ার হলো, ক্লিয়ার হওয়ার পর এরপরে দেখবেন আরেকটা ছোট একটা সুইং বা এরকম একটা ছোট একটা রাউন্ড টাইপের আমরা দেখতে পারি। আর এরকমও যদি একসাথে দুটা হয়, লাইক একটা বড় একটা রাউন্ড এরপরে ছোট একটা রাউন্ড, এটাকে আমরা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বলি। জাস্ট একটা কথার কথা আর কি। বাট এটা যদি আপনি প্রাইস অ্যাকশন বা প্রি ব্রেকআউট কনটেক্সটের মধ্যে নেন, তার মানে হচ্ছে প্রাইসটা এইভাবে একটা ডাউনওয়ার্ড মোমেন্টাম হলো, এরপরে কারেকশন হলো, কারেকশন হওয়ার পর আবার একটা ইম্পালসিভ বুলিশ মুভ এবং রেজিস্ট্যান্সের কাছাকাছি আবার চলে গেছে, এরপরে প্রি ব্রেকআউট একটা স্কুইজ আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন এখানে যদি আমরা ট্রেন লাইনটাকে একটু কানেক্ট করে দিই, এখানে ট্রেন লাইন কানেক্ট করার পর দেখবেন
যে এটা কিন্তু একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল টাইপের হয়ে যাচ্ছে, এবং এটা ব্রেকআউট হলে দেখবেন আপনি কিন্তু একটা ভালো একটা ব্রেকআউট ট্রেড পেয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট রাউন্ডিং টাইপের যদি হয় সেক্ষেত্রে আমাদের একটা জিনিস সুবিধা হয় যে আপনি একটা যদি এখানে একটা অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইনে যদি আপনি একটা ট্রেড নেন, সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম ট্রেডের আপনার প্রফিট হবে এতটুকু থেকে এতটুকু, মানে ধরেন 100 পিপসের একটা টার্গেট। বাট আপনি যদি পুরো রাউন্ডিং বটম এই পুরো প্যাটার্নটাকে যদি আপনি বুঝতে পারেন, ঠিক আছে, তখন বুঝতে পারবেন যে আসলে এটার অবজেক্টিভ কিন্তু অনেক বেশি, যে মেজার্ড অবজেক্টিভের যেটা কথা বলছি সেটা কিন্তু একটু বেশি হবে, কারণ এই নেক লাইন থেকে একদম রাউন্ডের বটম পর্যন্ত যে একটা ওভারঅল এরিয়া, ঠিক আছে, এই পুরো এরিয়াটাকে আপনি টার্গেট হিসেবে ধরতে পারবেন। সো এখানে 100 পিপস নিয়ে বের না হয়ে আপনি 300 বা 350 পিপস নিয়ে এখান থেকে বের হতে পারবেন, ঠিক আছে। সো রাউন্ডিং যেরকম একটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই আমাদের জানার দরকার যে রাউন্ডিং প্যাটার্নটাকে কিভাবে ইউটিলাইজ করতে হয়। এবং রাউন্ডিং প্যাটার্নে সবসময় নেক লাইনটা অনেক বড় ধরনের একটা গুরুত্ব রাখে, এবং রাউন্ডিং প্যাটার্নের সবথেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা নর্মাল যে কোনো প্যাটার্ন থেকে একটু বেটার টার্গেট আপনাকে দেয়, ঠিক আছে। এখানে মিনিমাম দেখেন, এখানে প্রায় 1546 পয়েন্ট আপনাকে প্রফিটের একটা মুখ দেখাচ্ছে, ঠিক আছে। অন্য যদি আমি এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকতাম, ট্রায়াঙ্গেল বেশির মধ্যে 200 থেকে 300 পয়েন্টের একটা আমাকে ট্রেড দিত, বা 500 বা 600 পয়েন্টের একটা ট্রেড দিত। বাট এটা একদম 1500 পয়েন্টেরও বেশি আমাকে একটা ট্রেডের অবজেক্টিভ দিয়ে দিয়েছে, এবং সেই পর্যন্ত কিন্তু প্রাইসটা যেতে কিন্তু অত বেশি সময় লাগায় নাই, ঠিক আছে। সো এই জিনিসগুলো জানার পিছনে যেটা মূল কারণ, যে প্যাটার্নগুলো এতক্ষণ পর্যন্ত যে প্যাটার্নগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম পার্ট 1 এবং পার্ট 2 তে অলরেডি, সেই প্যাটার্নগুলোর জানার পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে প্যাটার্ন অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন কনটেক্সটের একটা অংশ, এবং প্রাইস অ্যাকশন কনটেক্সটটাকে এবং আমাদের প্রেফার্ড অবজেক্টিভটাকে, যে টার্গেট লেভেলকে বললেন বা সাপোর্ট লেভেলকে বলেন, এগুলোকে আরেকটু বেটার অ্যানালাইসিস করে বেটারভাবে ট্রেডিং ডিসিশনটা নেওয়ার জন্য আসলে আমাদের প্যাটার্নটা জানা দরকার। নর্মালি প্যাটার্ন এমন কোনো কিছুই না যেটা আসলে এলিয়ান টাইপের কোনো একটা জিনিস এসে বসে গেছে, এমন কিছু না। প্যাটার্ন হচ্ছে মেনলি প্রাইস অ্যাকশন কনটেক্সট বা একটা প্রাইস অ্যাকশনের একটা ফরমেশন, যেটাকে একটা কম্পাইল ভার্সনে ম্যাক্রো ভার্সনে দেখা হয়, যেটা একটা নর্মাল একটা মার্কেট কন্ডিশনের ব্যাপারে আমাদের সাথে কমিউনিকেট করে। ইটস আ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আপনি যদি মোটামুটি মার্কেট কনটেক্সটটাকে প্রপারলি বুঝতে পারেন, আপনি ইজিলি বুঝতে পারবেন প্রত্যেকটা প্যাটার্ন আসলে কি বলছে। আমি যতটুকু সম্ভব হয়েছে আমি কিন্তু চেষ্টা করেছি যে আপনাদেরকে বোঝানোর যে আসলে মার্কেট কনটেক্সটে আপনি মার্কেট রিডিং এর সাথে আপনি প্যাটার্নের কিভাবে একটা সমন্বয় ঘটাতে পারবেন এবং কিভাবে প্যাটার্নগুলোকে আরো ভালো মতো বুঝতে পারবেন। তবুও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আমি তো আছি। এর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে টাইটেনিং বলেন, ব্রডেনিং বলেন, সবকিছুই কিন্তু একটা প্রাইস অ্যাকশন কনটেক্সটের একটা ফর্ম, ঠিক আছে। তো এইগুলা সবকিছু মিলেই কিন্তু একটা দেখা যাচ্ছে প্যাটার্ন তৈরি হচ্ছে। তো প্যাটার্ন আসলে অনেকে যদি বলেন যে না প্যাটার্নটা একটু ডিফারেন্ট লাগছে, আমার একটু ভয় লাগছে প্যাটার্নটা, আপনারা প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট দুটোটা ভিডিও আবার একটু দেখেন, প্রাইস অ্যাকশন কনটেক্সটটাকে মাথায় রেখে দেখেন, দেখবেন আপনি একটা নতুন আলো দেখতে পাচ্ছেন। ওকে। আর প্যাটার্ন সবার থেকে বেশি ইউজফুল, যেটা আমি একটু আগে বললাম, তাতে বেশি ইউজফুল হচ্ছে মেজার্ড অবজেক্টিভগুলো জানার জন্য, ঠিক আছে। যদি বা অনেক সময় এমন হতে পারে 5-10 পিপসের কারণে একদম এক্স্যাক্ট মেজার্ড অবজেক্টিভটা আমরা পেলাম না, ওইটাও কিন্তু এখানে হতে পারে। তো এটার ব্যাপারে আফসোস করে লাভ নাই। তো আমরা যেটা বলি যে বাফার স্টপ লসে যেরকম আমরা 5 থেকে 10 পিপস একটু বাড়াই দিই, সেক্ষেত্রে টেক প্রফিটে আমরা 5 থেকে 10 পিপস একটু কমাই আমরা বাফার দিতে পারি, সেক্ষেত্রে প্রপারলি আমাদের টার্গেটটা হিট করার একটা বড় ধরনের সম্ভাবনা থাকে, ঠিক আছে। আর প্যাটার্ন কিন্তু প্রায় সময় অকার হতে দেখা যায়, বাট রিসার্চের মোতাবেক, যেটা আমি আই থিঙ্ক ফার্স্ট পার্টে আমি বললাম যে রিসার্চের মোতাবেক প্যাটার্ন অ্যানালাইসিস 70% পর্যন্ত অ্যাকুরেসি দিতে পেরেছে বলে সবাই মোটামুটি একটা অনেক বছরের স্টাডির উপরে বেস করে আসলে এই জিনিসটা করা হয়েছিল। বাট আপনি যদি মার্কেট প্রাইস অ্যাকশন কনটেক্সট এবং আপনার ওভারঅল যে ডাইভারজেন্স ডিভাইড বাই 4 রুল সবগুলো যদি আপনি মিলে আসলে কাজ করতে পারেন, সেক্ষেত্রে প্রাইস অ্যাকশন প্যাটার্ন যেসব আমরা প্যাটার্নগুলোর কথা বললাম, এই প্যাটার্নগুলো কিন্তু আপনার অ্যাকুরেসিটাকে বৃদ্ধি করবে। লাইক এটা 80 থেকে 90% আপনাকে বেটার ট্রেডিং ডিসিশন নিতে সাহায্য করবে, ঠিক আছে। আর সবার থেকে বড় কথা, যেটা এক কথার মূল কথা হচ্ছে, যত বড় টাইম ফ্রেম হবে ওই প্যাটার্নগুলো তত বেশি রিলায়েবল হবে। আপনি 5 মিনিটে আপনি হেড অ্যান্ড শোল্ডার দিয়ে আসলে অত ভালো কিছু করতে পারবেন না, যেটা আপনার H4 অথবা D1 এ যদি আপনি একটা হেড অ্যান্ড শোল্ডার পান বা ডবল বটম পান বা ট্রায়াঙ্গেল পান, এটা কিন্তু আরেকটু বেটার আপনাকে
টার্গেট দিবে, বেটার একটা পিপস ক্যালকুলেশন দিবে। ফর এক্সাম্পল 5 পিপসে যদি একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট হয়, সেই ট্রায়াঙ্গেলের মেজার অবজেক্টিভই হবে অ্যারাউন্ড 20 পিপস। তো আপনি 20 পিপসের জন্য যারা স্ক্যাল্পার তারা বলতে পারেন যে না, হয়তো এটা আমার জন্য কাজ করবে। ইফ ইউ ক্যান ইউজ ইট, নো প্রবলেম। বাট একটু রিলায়েবিলিটি যদি আপনি একটু মেজার করতে চান, সেক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে H1 এর নিচে যেন আপনারা না নামেন। আমি পার্সোনালি H1 এ মাঝে মাঝে ট্রেড করি, বাট আমি সবসময় প্রেফার করি H4 এবং D1। ঠিক আছে? আর অফকোর্স নিউ ইয়র্ক ক্লোজ চার্ট নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আমি সবসময় সাজেস্ট করি যে আইসি মার্কেটের চার্টটা আপনারা ইউজ করবেন। আর যারা ট্রেডিং প্ল্যাটফর্ম ইউজ করতে চান না অ্যানালাইসিসের জন্য, তারা ট্রেডিং ভিউ ইউজ করতে পারেন। ট্রেডিং ভিউতে একটা অ্যাকাউন্ট করে নেবেন, অ্যাকাউন্ট করে আপনারা ট্রেডিং ভিউতে চার্ট অ্যানালাইসিসগুলো করে রাখতে পারবেন। ঠিক আছে? সো এই হলো ওভারঅল একটা জিনিস, আমাদের চার্ট প্যাটার্নের ফার্স্ট এবং সেকেন্ড পার্টের সমাপ্তি। সো এই চার্ট প্যাটার্নগুলো নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন mfxcenter@gmail.com এ, অথবা help@mfxcenter.net এ, অথবা ceo@mfxcenter.net এ। এছাড়াও যদি কুইক আপনার কোনো কোয়ারি থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাকে টেলিগ্রামের চ্যাট বক্সে লিখতে পারেন, অথবা পার্সোনাল টেলিগ্রাম চ্যাট বক্সেও আপনি চাইলে লিখতে পারেন। আর আরেকটা জিনিস যেটা না বলে নয়, সেটা হচ্ছে এখন যেহেতু আমাদের কোর্সগুলো অনেক বেশি আপডেট হচ্ছে এবং আমরা অ্যাডভান্স থেকে আস্তে আস্তে আলটিমেটের দিকে যাচ্ছি, এবং যারা অলরেডি স্ট্যান্ডার্ড থেকে আসছেন, একদম নতুন ট্রেডার বা 1-2 বছর ট্রেড করছেন, তারাও অনেকেই স্ট্যান্ডার্ডের যেসব কোর্স ম্যাটেরিয়ালগুলো আছে তাতেই মোটামুটি কিছুটা স্ট্রাগল করে, কারণ জিনিসগুলো একটু কমপ্লেক্স। কারণ আপনার ফাউন্ডেশনটা আসলে ক্রিয়েট করাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা নতুন যখন ফরেক্স ট্রেডিংয়ে আসি বা ট্রেডিং অ্যানালাইসিসের মধ্যে আসি, তখন অ্যাকচুয়ালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের অনেক বড় একটা এক্সপেকটেশন থাকে, মনে হয় যে জিনিসগুলো অনেক ইজি। অফকোর্স জিনিসগুলো অনেক ইজি, বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে। আপনি যদি মার্কেট প্রাইস অ্যাকশন কন্টেক্সট যদি আপনার ওভারঅল ঠিক না থাকে, সেক্ষেত্রে দেখবেন যে আগামীতে আরও যতগুলো ভিডিও আসবে আমাদের অ্যাডভান্স আলটিমেটে, জ্ঞান থিওরি, ওয়েভ থিওরিজ, সেই সব থিওরিগুলোতে গিয়ে কিন্তু আপনি আটকে যাবেন, আপনি স্ট্রাগল করবেন। সো বেটার যে আপনি দরকার হলে পিছনে যে ভিডিওগুলো আছে সেগুলো আবার একটু দেখেন, আর একটু বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার চেষ্টা করেন। এবং চার্ট প্যাটার্নের যে দুটো ভিডিও অলরেডি আমরা এখন শেষ করলাম, দিস ইজ দ্য সেকেন্ড পার্ট। সো ফার্স্ট পার্টটা এবং সেকেন্ড পার্টটা আবার চাইলে একটু দেখেন, দেখে যদি কোনো কিছু কোয়েশ্চেন্স থাকে অফকোর্স আমাকে একটু জিজ্ঞাসা করবেন। আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে তো ভালো, প্র্যাকটিস করা শুরু করে দেন। আর প্র্যাকটিস করার সময় যদি আপনারা কোনো কিছু কনফিউশন লাগে, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে নক করে কথা বলতে পারবেন। যেসব প্যাটার্নগুলো দেখালাম, প্রত্যেকটা প্যাটার্নে আপনার জন্য ইনভ্যালুয়েবল হিসেবে কাজ করবে। আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আগামীতে যখন আপনি এই প্যাটার্নগুলো নিয়ে কাজ করবেন, তখন অবশ্যই যেন ডিসিপ্লিনটা মেনটেন হয়। যেমন নেকলাইন ব্রেক করা, ঠিক আছে, বা মেজার অবজেক্টিভের যেসব ব্যাপারগুলো আমি ডিসকাস করলাম, এইসব প্রত্যেকটা মেজার অবজেক্টিভ যেন আপনার মাথায় থাকে। আর চাইলে মেজার অবজেক্টিভগুলো প্রত্যেকটা প্যাটার্নের পাশাপাশি আপনি একটা নোটপ্যাডের মধ্যে লিখে রাখতে পারেন, বা একটা খাতায় লিখে বা একটা পেজে লিখে আপনি যেখানে ট্রেড করেন তার পাশে লাগিয়ে রাখতে পারেন। যতদিন পর্যন্ত জিনিসগুলো আপনার মুখস্থ বা ঠোঁটস্থ না হবে, ততদিন পর্যন্ত জিনিসগুলো আপনি চোখের সামনে রাখতে পারেন। তাতে হবে কি, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা চলে আসবে। কারণ প্রথম প্রথম জিনিসগুলো, এতগুলো জিনিস আসলে মনে রাখাটা কষ্ট, ইটস কোয়াইট নর্মাল। সো কনফিউশন যেন না হয়, কোনো কনফিউজড অবস্থায় যেন আপনার ট্রেডিং ডিসিশন নিতে না হয়, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। সো আশা করছি সবাই অনেক ভালো ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারছেন। আর যদি কোনো হেল্প লাগে, অফকোর্স আমি তো অবশ্যই আছি। আপনারা যদি সাপোর্ট চান, আমি সবসময় দেওয়ার জন্য এক পায়ে খাড়া, কোনো সমস্যা নেই। জাস্ট অনেক সময় 24 ঘন্টা বা 48 ঘন্টা একটু লেট হয়, ইটস ডিপেন্ডিং অন মাই অ্যাভেলেবিলিটি। বাট এর মধ্যে ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করি যত তাড়াতাড়ি আপনাদেরকে রিপ্লাই দেওয়া যায়। আমি দেখার সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আশা করছি আপনারা সবাই আগামীতে আরও বেটার একজন ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলবেন, এবং আপনার নিজের ফিনান্সিয়াল অবস্থা এবং এমএফএক্সের নাম আপনার সাথে জড়িত। সো এই দুটো জিনিস একটু চেষ্টা করবেন যেন এই দুটো জিনিসকে আপনি লিফট করতে পারেন। ঠিক আছে? সো ধন্যবাদ এমএফএক্স এর সাথে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য, এবং এমএফএক্স এ নিজের কষ্ট অর্জিত আয় যেটা আপনি ইনভেস্ট করেছেন, আমি চেষ্টা করছি এর থেকে বেশি যেন ভ্যালু আপনাদেরকে দিতে পারি। তাই আমার এই সাধনা, কষ্ট অ্যাকচুয়ালি এমএফএক্সকে উপরে নিয়ে যাওয়ার জন্য। সো এবং আপনাদেরকে একটা বেটার অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। আপনারা বেটার করলে ইটস মাই অ্যাচিভমেন্ট। So thank you for your time, and I hope to see you in the next lesson. Thank you.